নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও, সঙ্গে রয়েছে আমি শুভেন্দু। সরাসরি চোখ রাখবো রাত 10টার সংবাদে। তবে তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। কলেজে ভর্তিকে কেন্দ্র করে রক্তাক্ত এমবিবি কলেজ, দুই পক্ষের ধুমধুমার সংঘর্ষে মাথা ফাটল ছাত্রের। টিএসএফ এর অভিযোগ এবিভিপির বিরুদ্ধে। 11 বছরের নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগের আঙুল অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে। সরকারি কর্মচারীদের খবর নিতে আচমকা অফিসে হানা মন্ত্রী সুধাংশুর, অনুপস্থিত কর্মীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বার্তা মন্ত্রীর। বেহাল দশায় পড়ে আছে বরকাঠাল থেকে দুগরাই যাওয়া রাস্তা সংস্কারের জন্য হেলদোল নেই প্রশাসনের। পানিসাগর থেকে উদ্ধার 70 ঊর্ধ্ব বৃদ্ধার পচা গলা মৃতদেহ, মৃত্যুর কারণে ধোঁয়াশা, তীব্র চাঞ্চল্য গোটা এলাকায়। দেখে নেব বিস্তারিত সংবাদগুলি। ভর্তির প্রক্রিয়াকে কেন্দ্র করে রক্তাক্ত মহারাজা বীর বিক্রম কলেজ, ছাত্রছাত্রীদের মধ্যে মারামারিতে আহত দ্বিতীয় বর্ষের ছাত্র, অভিযোগের আঙুল এবিভিপির দিকে। সোমবার কলেজে ভর্তির প্রক্রিয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার অবস্থা মহারাজা বীর বিক্রম কলেজে। দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত এক ছাত্রছাত্রীদের মারামারিতে মাথা ফাটে অমন দেববর্মা নামে দ্বিতীয় বর্ষের এক ছাত্রের। জানা যায় অমন টিএসএফ সমর্থক। ভর্তির জন্য ছাত্রছাত্রীদের সাহায্য করতে গিয়ে এবিভিপির ছাত্রদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছে। অভিযোগ, তার উপর এবিভিপি সমর্থকরা চড়াও হয়ে মারধর করে। মাথা ফাটে অমনের। জিবি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেন ডাক্তাররা। এই ঘটনায় এবিভিপির দিকে অভিযোগের আঙুল তুলেছে টিএসএফ সমর্থকরা। Talk to the principal of the college, and suddenly the member of the ABPP leader, they suddenly attack us, our student, our TSF, and they suddenly hit by the bike key, which is used for start obviously. That bike key used for the break his head. इसलिए সম্পূর্ণ ঘটনা জানার পর কলেজের অধ্যক্ষ অবশ্য জানিয়েছেন এটা ছাত্রদের ব্যাপার। এটা স্টুডেন্টদের ব্যাপার, কেমন বাইরে হয়েছে এবং কী কারণে হয়েছে এত কিছু আমি জানি না। তবে গেছি আমি বাইরে, যাওয়ার পরে দেখলাম স্টুডেন্টদের মধ্যে তাদের ওই ছাত্রছাত্রীদের গাইড করা নিয়ে ইত্যাদি ইত্যাদি ওই সমস্ত কারণে কী জানি একটা হয়েছে বাইরে করা হয়েছে। এই ঘটনার পর অধ্যক্ষের সঙ্গে দেখা করে টিএসএফ এর প্রতিনিধিরা। পাশাপাশি অধ্যক্ষের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনায় তীব্র উত্তেজনা বিরাজ করছে গোটা কলেজ চত্বরে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 11 বছরের নাবালিকাকে শ্লীলতাহানির চেষ্টা, অভিযোগ প্রাক্তন পুলিশ কর্মীর দিকে। ঘটনা উদয়পুর নবশক্তি ক্লাব সংলগ্ন এলাকার। সোমবার বিকেলে এক নাবালিকাকে শ্লীলতাহানির চেষ্টা করেন প্রাক্তন এক পুলিশ কর্মী। নাম শান্তিরঞ্জন পাটারি, বয়স 65। ঘটনাটি চাক্ষুষ করেন বলে দাবি পাড়ার এক মহিলার, যদিও তিনি তার পরিচয় গোপন রেখেছেন। মহিলার দেওয়া বিবৃতি অনুযায়ী প্রাক্তন পুলিশ কর্মী 11 বছরের নাবালিকাকে শ্লীলতাহানির চেষ্টা করছিলেন। ছাদে থাকা একটি ছিদ্র দিয়ে এই ঘটনা দেখেছেন বলে দাবি করেছেন ওই মহিলা। আমরা তো ভাড়া থাকি, মেশুটারে দেখছি কালকে ছাদে গেছে। তো আমি ওই দিদির মেয়েটাও ছাদে গেছে, যাওয়ার পরে আস্তে আস্তে কথা বলতেছে। তো আমি কই কে শব্দ হইতেছে, যে চুপে চুপে কথা বলতেছে, শব্দ হইতেছে। তো আমি ঘরের পেছন থেকে একটা ওই এনে একটা আছে, ছিদ্র আছে, এটা দেখা যায় এত বড় ফাঁকা। তো এটা দিয়ে আমি দেখতেছি যে ছোট মেয়েটার ড্রেসটা এতটুকু উঠাইয়া হাতাহাতি করতেছে। মানে যে করতেছে ওনার বয়স কত হইব? 64। এখন কি আপনারা থানায় অভিযোগ জানাবেন এই বিষয়টা নিয়ে? মানে কি চাইতেছেন আপনারা এই বিষয়টা? এরকম করছে যাতে শাস্তি পাওয়ার দরকার, নেক্সট টাইম যাতে এরকম ভুল না করে। মেয়েটার বয়স কত আছিল? 11 বছর। 11 বছর। ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা করেছেন স্থানীয়রা। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু হবে। উদয়পুর থেকে জসিম উদ্দিনের রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরার সরকারি অফিসগুলির কাজকর্ম দেখতে অফিসে অফিসে তদারকি করলেন মন্ত্রী সুধাংশু দাস। অফিসে গিয়ে নানান অসঙ্গতি দেখে কর্মীদের ধমক দেন তিনি।
ত্রিপুরার বিভিন্ন সরকারি অফিসের কর্মসংস্কৃতির করুণ চেহারা সেই বাম আমল থেকেই, অভিযোগ শাসক দলের। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর কর্মসংস্কৃতির হাল ফেরাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, তবে লাভ বিশেষ কিছুই হয়নি। রাজ্যের বিভিন্ন জায়গায় দফায় দফায় মন্ত্রী বিধায়কদের অফিস ভিজিটের পরও অবস্থা তথৈবচ। এবারে ঊনকোটি জেলার কুমারঘাটে বিভিন্ন সরকারি অফিসে হানা দিলেন ত্রিপুরার ক্যাবিনেট মন্ত্রী তথা ফটিকরাইয়ের বিধায়ক সুধাংশু দাস। সোমবার স্থানীয় গ্রাম উন্নয়ন দপ্তর, বিদ্যুৎ নিগম, পূর্ত দপ্তর সহ বেশ কয়েকটি অফিসে তদারকি করতে যান মন্ত্রী সুধাংশু দাস। অফিসের নির্ধারিত সময়ের মধ্যেই একাধিক কর্মীর অনুপস্থিতি লক্ষ্য করেন তিনি। বিভিন্ন অফিসের রেজিস্টারের খাতাও ভালো করে পর্যবেক্ষণ করেন। অফিসের কাজকর্ম সঠিকভাবে করার জন্য নির্দেশ দেন সুধাংশু দাস। অফিস ভিজিট করেছি, পিডব্লিউডি অফিস, ডিডব্লিউএস, ওয়াটার রিসোর্স, আরডি এবং ইলেকট্রিক অফিস। বিশেষ করে প্রত্যেক দিন সকালবেলা বেশ কিছু মানুষ আমাদের কাছে আসেন বিভিন্ন অভিযোগ নিয়ে, বিশেষ করে পানীয় জলের সমস্যা, বৈদ্যুতিক সমস্যা, দিনের পর দিন এলাকাতে কারেন্ট থাকছে না। তো এই সমস্ত বিষয় নিয়ে বারে বারেই আমরা কথা বলছি, কিন্তু দেখা যাচ্ছে আলটিমেট সলিউশন হচ্ছে না। তো এই বিষয়গুলিকে, পাবলিকের সমস্ত সমস্যাগুলিকে প্রাধান্য দিয়ে আজ আমি বিভিন্ন অফিস ভিজিট করেছি। ভিজিট করার পর যেটা অনুভব করলাম, বেশিরভাগ জায়গাতেই যারা কনসার্ন অথরিটি রয়েছেন, বিশেষ করে অফিসিয়ালরা রয়েছেন, তারা অনেকেই অফিসে আসেননি। ম্যাক্সিমাম তারা অফিস কামাই করছেন। বিভিন্ন অফিসারের গ্রুপ ডি স্টাফরা অনেক সময় বলছেন আমাদেরকে যে স্যার তারা তো মাঝে মধ্যে আসেন, সব সময় আসেন না। তো এটা আমার মনে হচ্ছে এই সরকারি বিভিন্ন অফিসগুলিতে কিছু সরকারি কর্মচারী যারা সরকারকে কালিমালিপ্ত করার জন্য, এই সরকারের ভাবধারাকে মানুষের সামনে দৃষ্টিভঙ্গিটাকে খারাপ করার জন্য, সরকারকে কালিমালিপ্ত করার জন্য একটা চক্রান্ত তারা করছেন। কর্তব্যরত সরকারি কর্মচারীকে একজন মন্ত্রী কোন এখতিয়ারে ধমকাতে পারেন তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই। এই বিষয়ে মন্ত্রী জানিয়েছেন, বর্তমান সরকারকে কালিমালিপ্ত করতে এভাবেই অফিস কামাই করছেন কর্মচারীরা। আবার তিনি এও বললেন, এই অবস্থা দীর্ঘ বাম আমল থেকেই চলে আসছে। অফিসে যাদের অনুপস্থিতি পাওয়া গিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নাও। বড়কাঠাল থেকে দোগরাই যাওয়ার রাস্তা বেহাল। হেজামারা ব্লকের এই রাস্তাটি 7 বছর ধরে মেরামতের অভাবে জরাজীর্ণ। স্থানীয়রা বিভিন্ন সময় এলাকার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েছেন রাস্তার এই বেহাল দশার কথা, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বর্তমানে এলাকার জনগণ যাতায়াতের মূল রাস্তার বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগের শিকার। স্থানীয়রা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, মন্ত্রী রতনলাল নাথ রাস্তাটি পরিদর্শন করে মেরামতের আশ্বাস দিলেও আজ পর্যন্ত রাস্তা মেরামতের কাজ শুরু হয়নি। স্থানীয়দের অভিযোগ, নেতারা নির্বাচনের আগে আসেন, জনগণের সঙ্গে কথা বলেন, জনগণের সমস্যা সমাধান করার আশ্বাসও দেন, কিন্তু নির্বাচনে জয়ী হওয়ার পর তাদের আর দেখা মেলে না। 7 বছর আমরা এই এলাকায় বিধায়ক, এই এলাকায় এম কি আশ্বাস দিয়েছে আপনারাকে? আমরা দিছিল ইলেকশনে না কি বলে আমরা আশ্বাস দেই, আমরা যদি ইলেকশনে যদি কিটা জানি কইবে, ইলেকশনে যদি আমরা জয় হয়ে যায়, এটার পরে আমরা এই সাইডে এই রাস্তাটা ঠিক করে দিমু। পরে আমরা দেখুম তোমরা রে দুঃখ কষ্ট দুর্দশাটারে দূর করব, এই কথা কয় আর কি। তারা আমরা আশ্বাস বিশ্বাস দেই আর কি, আশা দিয়ে গেছে। তারপরে কাজ কোনো হয়নি, এখনো কিছু কাজ হয়েছে না। রাস্তার বেহাল দশার ছবি যে কেবল মোহনপুর মহকুমার জনজাতি এলাকাগুলির তাই নয়, রাজ্যের বিভিন্ন জনজাতি এলাকার রাস্তাঘাটের এই একই পরিস্থিতি, কিন্তু জনগণের সমস্যা সমাধানে কোনো ভূমিকাই নেই সরকারের। এখন দেখার হেজামারা ব্লকের এই রাস্তা আদৌ মেরামত করা হয় কিনা। মোহনপুর থেকে সবুজ সরকারের রিপোর্ট, নিউজ নাও। 70 ঊর্ধ্ব এক বৃদ্ধার পচা গলা মৃতদেহ উদ্ধার উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর থানার উত্তর দেওছড়া এলাকায়। তীব্র চাঞ্চল্য এলাকা জুড়ে। জানা গিয়েছে, সোমবার সকাল 7টা নাগাদ পানিসাগর থানার পুলিশের কাছে খবর আসে, দেওরাছড়া গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডের প্যারাডাইস হোটেলের পেছনে একটি জঙ্গলের পাশে খোলা মাঠে এক বৃদ্ধা মহিলার পচা গলা মৃতদেহ পড়ে রয়েছে। খবর পেয়ে যথারীতি পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পরে মৃতদেহ শনাক্ত করে মৃতার ছেলে সুজিত চক্রবর্তী জানান, মৃতার নাম জ্যোৎস্না চক্রবর্তী, বাড়ি একই গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডে। তিনি গত শুক্রবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন। এ মর্মে ছেলে সুজিত পানিসাগর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। তোমার নাম কি? আমার নাম সুজিত চক্রবর্তী। সুজিত চক্রবর্তী। তাই না? কে তোমার মা? তার নাম জ্যোৎস্না চক্রবর্তী। কবে বেরিয়েছে বাড়ির থেকে? বৃহস্পতিবার
12:30 12:30 সময়। কেনে ঝগড়া কইরা নি? ঝগড়া নাই তো, এটা তা বয়স্ক মানুষ এমনি এমনি ওই বাড়িতে পারে, আমার লগে ওয়াজ ঝগড়া ডেলি এখন এই নাই তো কিছু। বাইরনের পরে কি পুলিশরে জানাইছিলেন কুজাকুজি করে কুজাকুজি করছিল? টুকাইছে 3-4 দিন, আমরা বহুত মানুষের টুকাইছি। পাইছেন না? এদিকে পানিসাগর থানার এক সাব ইন্সপেক্টর জানিয়েছেন, মৃতদেহটি পচা গলা হওয়াতেই তুলে নিয়ে ময়নাতদন্ত করা সম্ভব হবে না। তাই ঘটনাস্থলেই পানিসাগর মহকুমার ডিসিএম, ডাক্তার এবং পুলিশের উপস্থিতিতে মৃতদেহটি ময়নাতদন্ত করা হবে। তিনি আরও জানান, মৃতার পরিবারের তরফে পুলিশ জানতে পারে এই মহিলা মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন এবং প্রায়শই নিখোঁজ হয়ে যেতেন। 7টার দিকে আমাদের কাছে থানায় ফোন আসে যে উত্তর দেওয়াছড়া ওয়ার্ড নাম্বার 3-তে শ্রীমতী প্রণতি সিনের বাড়ির নিকট জঙ্গলের পাশে একটি মৃতদেহ পাওয়া গেছে। তো সেই খবর মোতাবেক আমরা ঘটনাস্থলে আসি এবং এসে একটি মৃতদেহ পাই এবং এই মৃতদেহের কাছে একজন কিছু লোক ছিল, তাদের মধ্যে একজন লোক যার নাম হচ্ছে সুজিত চক্রবর্তী, সেই মৃতদেহটি শনাক্ত করে যে সেই মৃতদেহটি তার মায়ের এবং তার মা গত 5 দিন ধরে নিখোঁজ ছিলেন। তো এই ব্যাপারে সে কালকে পানিসাগর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছিল। তবে ময়নাতদন্তের পরেই এই ঘটনার আসল রহস্য উন্মোচন হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক। গোটা ঘটনায় দেওছড়া এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। ধর্মনগর থেকে কিশোর রঞ্জন হোরের রিপোর্ট, নিউজ নাও। সোমবার আমবাসা জেলা কংগ্রেস ভবনে জেলা কংগ্রেসের উদ্যোগে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে জেলার 3টি ব্লককে নিয়ে একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা, প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সদস্য তথা জেলার প্রাক্তন সভাপতি মানিক দেব, 3টি ব্লকের সভাপতি সহ কংগ্রেসের নেতৃত্বরা। এদিন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা কিভাবে পঞ্চায়েত নির্বাচনে মাঠে নেমে লড়াই করতে হবে তার উপর গুরুত্ব আরোপ করেন। নির্বাচনের দিশা নির্দেশ নিয়ে আমরা একটা সভায় মিলিত হয়েছিলাম এবং সেখানে আমাদের বক্তব্য ছিল গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য সারা দেশব্যাপী যে ইন্ডিয়া জোট সারা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এটা বহাল আছে। আজ থেকে সংসদ শুরু হচ্ছে, এই সংসদেও ইন্ডিয়া জোট। আর্থিক প্রতারণার অভিযোগে গ্রামীণ ডাক সেবককে গ্রেফতার করল পুলিশ। সোমবার তাকে তোলা হয় আদালতে। আর্থিক প্রতারণায় অভিযুক্ত যোগেন্দ্রনগর পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবক বিশ্বজিৎ সরকারকে গ্রেফতার করল পুলিশ। 2022 সালের একটি আর্থিক প্রতারণার অভিযোগে রবিবার সোনামুড়া থানার অধীনে তার নিজস্ব বাড়ি থেকে তাকে গ্রেফতার করে মহারাজগঞ্জ থানার পুলিশ। অভিযোগ, স্থানীয়দের থেকে টাকা নিয়ে জমা দেওয়ার বদলে আত্মসাৎ করে নেয় সে। তবে মামলা দায়ের হওয়ার পর থেকেই ফেরার ছিল বিশ্বজিৎ। অবশেষে সোনামুড়া থানার সাহায্যে তাকে গ্রেফতার করে মহারাজগঞ্জ থানার পুলিশ। গতকাল এমজি বাজারের ওসি সোনামুড়া থানার সাহায্য নিয়েছিল দমপুর এলাকা থেকে। গত 2022-এর একটা কেস 139/2022, ওই কেসে মূল ফ্যাক্ট হয়েছে একটা লোক বিশ্বজিৎ সরকার গ্রাম সেবক হিসাবে যোগেন্দ্রনগর ব্রাঞ্চের পোস্ট অফিসে কর্মরত আছিল। বিভিন্ন মানুষের থেকে অ্যাকাউন্ট টাকা নিয়ে এসে অ্যাকাউন্টে জমা দিব গিয়েছিল, নিচে পজিশন করছে। তখন গত 2022-এ একটা কেস হয়েছে এর নামে। ওই এই কেস হওয়ার পরে অনেক পালাই আসলো, পুলিশের কাছে সারেন্ডারও করেনি। ওই গতকাল শুভেন্দু দাস ওসি এমজি বাজার ওপি সোনামুড়া থানার সাহায্য নিয়ে দমপুর এলাকা থেকে তার বাড়ি থেকে ওরা অ্যারেস্ট করে নিয়ে এসে আজকে এর কোর্টে পাঠানো হয়েছে। রিমান্ড চেয়েছিল, রিমান্ড আইলে এর থেকে কিছু তথ্য বাড়ি করা হয়। সে কি একাই আসলো না অন্য কোনো নাম টাম পাওয়া গেছে? তদন্ত সাপেক্ষ এটা আজকে ইন্টারভিউশনে বাড়ি করা যায়। রিমান্ড চেয়েছিল, কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। সোমবার 3 দিনের পুলিশি হেফাজত চেয়ে তাকে আদালতে তোলে পুলিশ। তবে অভিযুক্ত হাতের নাগালে নিজের বাড়িতে থাকা সত্ত্বেও গ্রেফতার করতে এত সময় কেন লাগলো তা নিয়ে দানা বাঁধছে নানান প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে রাজপথে বিক্ষোভ মিছিল বাম ছাত্র যুবদের। দেশে এনটিএ পরিচালিত নিট এবং নেটের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলিতে দুর্নীতির অভিযোগে তোলপাড় দেশ। প্রশ্নপত্র ফাঁস ও অতিরিক্ত নম্বর দেওয়ার অভিযোগে প্রশ্নের মুখে পড়ে নিট পরীক্ষা। আবারও নেওয়া হয় পরীক্ষা। অন্যদিকে পরীক্ষা দেওয়ার পরেই দুর্নীতি হওয়ার আশঙ্কায় বাতিল হয় নেট।
এই দুরবস্থার দায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দিকে ঠেলে তার পদত্যাগের দাবি জানিয়ে রাজপথে বিক্ষোভ দেখায় এসএফআই, ডিওয়াইএফআই ও টিএসইউ। বিপাকে তাদের ভবিষ্যৎ আজকে খাদের কিনারায় এনে দাঁড় করিয়ে দিয়েছে এই বিজেপি সরকার। প্রথম দিকে এই দুর্নীতির খবর চেপে যাওয়ার চেষ্টা করলেও পরবর্তী সময়ে আমাদের দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান স্বীকার করেছেন যে আমাদের দেশের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষাগুলোতে দুর্নীতি হয়েছে, অনিয়ম হয়েছে এবং কেলেঙ্কারি ঘটেছে। আবারও বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত এক যুবক, শোকের ছায়া খোয়াইয়ের বাইজাল বাড়ির ঈশ্বরচন্দ্র পাড়ায়। বাড়িতে কারেন্টের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন এক যুবক। সোমবার সকাল 9:30 নাগাদ খোয়াইয়ের বাইজল বাড়ির ঈশ্বরচন্দ্র পাড়ায় ঘটনাটি ঘটে। জানা যায়, বছর 34-এর ইলিন দেববর্মা একান্তে ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা ব্যাপারটি দেখতে পেলে তাকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনা তিনি বাটখারা kaisa electric batkara sanam tongko asonsa electric short thangada tolao bokno ko roboto stam mani bojaya mattress bokon bojati tomato ase mula khangam apti obostha nei korotto khajalo gele kono gari bai haipano ap nogono bin langma ke দুটো কিন্তু বাখাকায় হৃদপিণ্ড চলিত কিন্তু লামার ওপর থাকা হয় বড় প্রমাণিক কোন ব্যবস্থা নেই। ময়না তদন্তের পর দেহটি পরিবারের হাতে তুলে দেয় পুলিশ। এই দুর্ঘটনায় শোকের ছায়া মৃতের পরিবারে। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত পাশার রিপোর্ট, নিউজ নাও। আবারও পরিশ্রুত পানীয় জল, বিদ্যুৎ ও রাস্তার দাবিতে কলসি বালতি নিয়ে পথ অবরোধে সামিল হন গ্রামের পুরুষ ও মহিলারা। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন বাগবাসা বিধানসভা কেন্দ্রের প্রত্যেক রায় গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গেছে, প্রত্যেক রায় গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর এবং 4 নম্বর ওয়ার্ডে বছরের পর বছর ধরে পরিশ্রুত পানীয় জল, বিদ্যুৎ ও রাস্তার সমস্যা লেগেই রয়েছে। ভোট আসে, ভোট যায়। অভিযোগ, সরকার গঠন হবার পর কোনো মন্ত্রী, বিধায়ক এই 2 ওয়ার্ডের সমস্যা দূরীকরণের জন্য কোনোদিন এগিয়ে আসেননি। তাই এক প্রকার নিরুপায় হয়ে সোমবার সকাল থেকে প্রত্যেক রায় স্কুল সংলগ্ন নতুন বাজার কালাছড়া সড়কের ওপর পথ অবরোধ করে বসেন 2 ওয়ার্ডের শতাধিক বাসিন্দারা। অবরোধকারীরা কলসি বালতি পথে রেখে কাঠ ফাটা রোদে দাঁড়িয়ে প্রতিবাদ করতে থাকেন। যত সময় গড়তে থাকে ততই প্রতিবাদ তেজি হতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কদমতলা থানার পুলিশ। এদিকে পথ অবরোধকারীদের অভিযোগ, 100 বছর যাবৎ ওই এলাকায় তাদের বসবাস। তাদের উত্তরসূরিদের মৃত্যু হয়ে গেলেও তাদের পরিশ্রুত পানীয় জল, বিদ্যুৎ ও রাস্তার সমস্যা আজ পর্যন্ত নিরসন হয়নি। তাছাড়া 4 নম্বর ওয়ার্ডের 40 থেকে 50টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে। তাদের সমস্যা নিয়ে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে বর্তমান বিধায়ক যাদবলাল নাথ, এমনকি ডিডব্লিউএস ও বিদ্যুৎ দপ্তরের কাছে আবেদন জানিয়েছেন, কিন্তু কেউই তাদের সমস্যা নিরসনে উদ্যোগ গ্রহণ করেননি বলেই অভিযোগ। 2-3 বছর থেকে আমাদের এই গ্রামবাসীর অনেক প্রবলেম। যেমন প্রথমত, কোন গ্রাম এটা হলো প্রত্যেক রায় গ্রামসভা 5 নম্বর ওয়ার্ড। আগে আসছিল 3, এখন 5 হয়েছে। এখন আজকে 2-3 বছর থেকে দেখেন জলের সমস্যা। বিভিন্ন উপর লেভেল থেকে তারা আইসে, দেখছে, চেকিংও করছে। জল আমরা আশ্বাস দিছে যে 7-10 দিনের ভিতরে তোমরা ওপেন জল খাইবা। এরপরে দেখা গেছে যে না, তারা আইয়া মানে দেখাশোনা করিয়া যায়, আশ্বাস দেয় গ্রামবাসীরে যে তোমরা 10-7 দিনও জল আয়, পরের দিন আয়, এরপরের দিন আয়, দেখা যায় 2-3 দিন আয়, এরপর থেকে আর জল নাই। আজকে এইখানে পথ অবরোধ করা হইলো, বিভিন্ন মানুষ অতিষ্ঠ হইয়া আজকে এইখানে রাস্তা অবরোধ করা হয়েছে। এখন আপনারা কি এটা কি পুরো গ্রামের সমস্যা নাকি আপনাদের কোনো এলাকার সমস্যা? আমাদের এই 5 নম্বর ওয়ার্ডের পুরো সমস্যা, এবং 5 নম্বর এই ওয়ার্ডটা কত জানি এই 4 নম্বর ওয়ার্ডেরও সমস্যা জলের। আজকে সব মিলিত হইয়া আজকে পথ অবরোধ করা হয়েছে। অপরদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ধর্মনগর মহকুমা ডিডব্লিউএস এর এসডিও সোহেল আহমেদ। তিনি পথ অবরোধকারীদের সঙ্গে দীর্ঘ আলোচনা করে তাদের আশ্বস্ত করেন সোমবার থেকেই জল সরবরাহ করা হবে। তাছাড়া বিদ্যুৎ দপ্তরের সাহায্য সহযোগিতা পাওয়া যাবে বলে তিনি অবরোধকারীদের আশ্বস্ত করেন। সঙ্গে স্থানীয় পঞ্চায়েতের তরফে রাস্তার বিষয়টি মেরামতির জন্য পদক্ষেপ নেওয়া হবে বলেও পঞ্চায়েতের তরফে আশ্বস্ত করা হয়। অবশেষে 1 ঘন্টা পর পথ অবরোধ প্রত্যাহার করা হয়। দীর্ঘ 1 ঘন্টা পথ অবরোধের জেরে যাত্রী ও যান চালকের দুর্ভোগ চরমে ওঠে। ধর্মনগর থেকে কিশোর রঞ্জন হোরের রিপোর্ট, নিউজ নাও। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফটিক রায় বিধানসভা এলাকার প্রথম এবং দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ পড়ুয়াদের সংবর্ধনা জ্ঞাপন করলেন বিধায়ক সুধাংশু দাস। এই সংবর্ধনায় খুশি পড়ুয়ারা।
ফটিকরায় বিধানসভা এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম এবং দ্বিতীয় বিভাগে উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান করলেন সুধাংশু দাস। সদ্য প্রকাশিত হয়েছে 2023 থেকে 24 শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল। এতে ফটিকরায় বিধানসভা এলাকার বেশ কিছু ছাত্রছাত্রী সফলভাবে উত্তীর্ণ হয়েছে পরীক্ষায়। যারা প্রথম এবং দ্বিতীয় স্থান দখল করেছে সেই সমস্ত পড়ুয়াদের নিজ উদ্যোগেই সংবর্ধিত করলেন মন্ত্রী। সোমবার স্থানীয় নজরুল কলা কেন্দ্রে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এলাকার প্রায় 6 শতাধিক পড়ুয়াকে সংবর্ধিত করা হয়। উপস্থিত ছিলেন অনুষ্ঠানের উদ্যোক্তা তথা মন্ত্রী সুধাংশু দাস, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার সহ বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মীরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পড়ুয়াদের অভিনন্দন জানিয়ে বর্তমান শিক্ষা ব্যবস্থায় নিজেদের তুলে ধরতে পড়াশোনায় তাদের আরো মনোনিবেশের পরামর্শ দেন মন্ত্রী সুধাংশু দাস। ভাই বোনদের আমার বলার এটাই, জীবনে শুধুমাত্র কমফোর্ট জোনটাকে বেছে নেবে না। জীবনে চলার পথে প্রত্যেক দিন যে চ্যালেঞ্জ বা ডিফিকাল্টিজ আপনারা ফেস করবেন, এগুলিকে অ্যাকসেপ্ট করার মানসিকতা আপনাদের মধ্যে থাকতে হবে, অ্যাকসেপ্ট করার সাহস আপনাদের মধ্যে থাকতে হবে। তবে গিয়ে কিন্তু আগামী দিন সফল হওয়ার সুযোগ থাকবে। ডক্টর বি.আর. আম্বেদকরজি বলেছিলেন, এদিন পড়ুয়াদের হাতে মেমেন্টো সহ উপহার তুলে দিয়ে তাদের সংবর্ধনা জানান অতিথিরা। অনুষ্ঠানে সংবর্ধনা পেয়ে খুশি উপস্থিত পড়ুয়ারা। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নাও। ফিরে আসি একটা ছোট্ট বিরতির পর, দেখতে থাকুন নিউজ নাও। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই গড়ছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন নিউজ নাও। কৈলাসহরের থানা রোডে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া শাখার বিপরীতে অবস্থিত আইসিআইসিআই ব্যাংকের এটিএমে সোমবার দুপুরে হঠাৎ করে ধোঁয়া বের হতে থাকে। ঘটনাটি প্রথমে লক্ষ্য করেন এটিএমের সিকিউরিটি গার্ড। সে বিষয়টি লক্ষ্য করার পর ব্যাংক কর্তৃপক্ষকে জানালে ব্যাংক কর্তৃপক্ষ দমকল বাহিনীকে খবর দেয়। সাথে সাথে দমকল দপ্তরের কর্মীরা এসে আইসিআইসিআই ব্যাংকের এটিএমে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। দমকল দপ্তরের কর্মীরা জানান, ভিতরের বিভিন্ন বিদ্যুৎ পরিবাহী তারে বৈদ্যুতিক শর্ট সার্কিটের দারুণ আগুন লেগে যায়, তবে তা বর্তমানে নিয়ন্ত্রণে আনা হয়েছে। এটিএম এর টাকা সুরক্ষিত আছে কিনা সেই বিষয়ে দমকল দপ্তরের কর্মীদের কাছে জানতে চাইলে তিনি বলেন, টাকার বিষয়টি তারা জানেন না, তবে এই ধরনের ঘটনায় মুহূর্তের মধ্যে শহর জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়ে যায়। এরপরে তারা কোনো কানেকশন কাটা পড়েছে, এরপরে ধোঁয়াটা এখন কমে গেছে, মানে এখানে আগুন টাগুনের কোনো মানে সন্দেহ নাই। এখানে কৈলাসহরের সমরুর পার গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তা সংস্কারের দাবিতে অবরোধকারী ও স্থানীয় পঞ্চায়েতের জনপ্রতিনিধির অভিযোগ এবং পাল্টা অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি। কৈলাসহরের চণ্ডীপুর ব্লকের অধীনে সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ড এলাকায় একটি মাটির রাস্তা রয়েছে। এই রাস্তাটির ওপর 2 শতাধিক পরিবার নির্ভরশীল বলে অবরোধকারীরা জানান। 2018 সালের আগে থেকে এই রাস্তার বেহাল দশা। সামান্য বৃষ্টি হলেই জল কাদায় একাকার হয়ে যায় রাস্তাটি, যার ফলে কচি কাঁচাদের স্কুলে যেতে অসুবিধা হয়। ছোট বড় যানবাহন সেই রাস্তা দিয়ে চলাচল করতে পারে না। সংশ্লিষ্ট এলাকাতেই রয়েছে একটি মাদ্রাসা, সেই মাদ্রাসার পঠন পাঠন ব্যাহত হচ্ছে এই রাস্তার কারণে। অবরোধকারীদের বক্তব্য, স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে চণ্ডীপুর ব্লকের বিডিও এমনকি কৈলাসহর মহকুমা শাসককে লিখিতভাবে ও মৌখিকভাবে জানানোর পরেও কাজের কাজ কিছুই হয়নি, তাই বাধ্য হয়ে সোমবার পথ অবরোধ করেন এলাকাবাসী। আজকে আমাদের চণ্ডীপুর বিধানসভার অন্তর্গত সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের অধীনে
3 নম্বর ওয়ার্ডে 2018 সাল থেকে আমরা সেই রাস্তা নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছি। পাশাপাশি আমরা 2019-এ বিডিও সাহেবের কাছে, পঞ্চায়েত কর্তৃপক্ষের কাছে আমরা লিখিত আকারে অভিযোগ জানাই যে আমরা সেই রাস্তা সংস্কার করে দেওয়ার জন্য। পাশাপাশি আজ 2024 সাল হয়ে গেছে, কিন্তু আমাদের রাস্তা হয়নি। পাশাপাশি এখানে একটা মাদ্রাসাও আছে, সেটা সরকারি মাদ্রাসা। সেই মাদ্রাসাতে মাদ্রাসায় স্টুডেন্ট যাতায়াতের অনেক প্রবলেম হয়, মাদ্রাসায় স্টুডেন্ট যেতে পারে না, পায়ের মধ্যে অনেক কাদা লেগে যায়। তো সেই বিষয় নিয়ে আমরা বিডিও সাহেবের নলেজও দিয়েছি, মাননীয় এসডিএম সাহেবই জানেন সেই বিষয় নিয়ে। ওরা আমাদেরকে কোনো আশ্বাসও দিচ্ছেন না, কোনো পাত্তাই দিচ্ছেন না। সেই নিরিখে আজকে আমরা রাস্তা অবরোধ করেছি। পাশাপাশি এখানে আমাদের পঞ্চায়েতের যিনি উপপ্রধান উনি এসেছেন, এসে পাঁচটা সব ফেলে দিয়ে গেছে জোর জবরদস্তি। পরবর্তী সময় অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দিলীপ দাস। তিনি এসে অবরোধকারীদের সঙ্গে দীর্ঘ সময় আলাপ আলোচনা করেন এবং আলোচনার মাধ্যমেই অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করে নেন। উপপ্রধান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ড এলাকার রাস্তাটি মেরামতের জন্য পঞ্চায়েত কয়েকবার উদ্যোগ নিয়েছিল, কিন্তু প্রতিবারই পঞ্চায়েত কর্তৃপক্ষকে ব্যর্থ হতে হয়েছে। কারণ এলাকায় মাটির রাস্তা, ইট সোলিং কিংবা সিসি রোড করতে হলে রাস্তার নির্দিষ্ট পরিমাণ প্রশস্ত থাকতে হয়। আজকে যারা রাস্তা সংস্কারের জন্য সড়ক অবরোধ করেছেন তারাই এর আগে জমি দিতে রাজি হননি। পঞ্চায়েতের কিছু বাধ্যবাধকতা রয়েছে, সেই কারণে রাস্তা তৈরির জন্য স্বেচ্ছায় জমি না দিলে পঞ্চায়েত রাস্তা তৈরি করতে পারবে না। আর অবরোধকারীরা যে অভিযোগ এনেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন। এই রাস্তা নির্মাণের জন্য সংশ্লিষ্ট এলাকাবাসী কখনোই গ্রাম পঞ্চায়েত কিংবা বিডিওকে আবেদন করেননি। সমরুরপাড় পঞ্চায়েতও চায় গোটা পঞ্চায়েত এলাকার সমস্ত রাস্তা ইট সোলিং কিংবা সিসি রোড নির্মাণ করতে। তবে উন্নয়নমূলক কাজের জন্য সকলের সহযোগিতার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন উপপ্রধান দিলীপ দাস। সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের ওই 3 নম্বর ওয়ার্ডে বিএসএফ ক্যাম্পটা পাইরিয়া এখানে একটা তলি আছে, ওই তলির লগে দিয়ে একটা রাস্তা আছে। এখানে আমার একটা সামনে গিয়ে একটা মাদ্রাসা আছে এবং বেশ কয়েকটা পরিবার আছে। তো আজকে থেকে 3 বছর আগে আমরা এই রাস্তাটা আমরা সোলিং করে দেওয়ার লাগে এবং রাস্তাটা একটু বড় করে দেওয়ার লাগে আমরা রেগার মাধ্যমে আমরা উদ্যোগ নিয়েছিলাম। এখানেও তখনকার সময় মনে করেন 3-4টা পরিবার এখানে এই রাস্তাটা করতে গিয়া যে আমরা কাগজে সই লইছিলাম, এই সইটা তারা দিছে না। তো সবে যদি সই না দেয় মানে জায়গার ব্যাপারে, তাহলে তো গ্রামীণ রাস্তা করা যায় না। আর এগুলা খুব দামি জমিন, দানে খেতে জমি দিয়ে অনেকে দেয় না। তার কারণে পরবর্তী সময় আবার বৈঠক ডাকছি, দেখে গ্রামবাসী এলাকাবাসীরা লইছি, দেওয়ার পরেও কেন 3-4 জনে বাধা দেয়। তো সবে যদি জায়গা না দেয় তাহলে তো আর উন্নয়ন করা সম্ভব না। তো এই কারণে এই রাস্তাটা আমরা সিসি রোডও করতে। দীর্ঘক্ষণ অবরোধের ফলে পথ চলতি সাধারণ জনগণ থেকে শুরু করে যানবাহন চালকদের দুর্ভোগ পোহাতে হয়। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ নাও। সোমবার সালেমা কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে কমলপুর কৃষক বন্ধু কেন্দ্রের ট্রেনিং সেন্টারে 1 দিবসীয় মৃত্তিকা পরীক্ষার উপর প্রশিক্ষণ ও হাইব্রিড সবজি বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই কৃষি বিজ্ঞান কেন্দ্রের পশু বিশেষজ্ঞ সুপ্রীতম দাস, কৃষি সেক্টর অফিসার প্রীতম সাহা সহ অন্যান্যরা। কৃষকদের চাষের জন্য মৃত্তিকা পরীক্ষার ব্যবহার করা নিয়ে এবং বিভিন্ন সবজি, ধান ফলানো ও বিভিন্ন গৃহপালিত পশুপালন নিয়ে আলোচনা করেন আগত অতিথিরা। প্রশিক্ষণের শেষে উপস্থিত কৃষকদের মধ্যে বিভিন্ন শাক সবজির হাইব্রিড বীজ বিতরণ করা হয়। প্রত্যেকটা কৃষক ভাইয়ের কাছে রাখি যে আমরা সরকারের বিভিন্ন প্রকল্প, বিভিন্ন সুযোগ সুবিধা কৃষকদের মধ্যে দিয়ে সরকার তখনই লাভবান হবেন যখন কৃষকরা এই প্রোগ্রাম থেকে গিয়ে কিছুটা তাদের যে চিরাচরিত অবস্থা। মাসখানেক পর উদ্ধার চুরি যাওয়া বাইক। ফের বাইক উদ্ধারে সাফল্য আগরতলা পশ্চিম থানার পুলিশের। রবিবার রাতে জয়পুর থেকে নম্বর প্লেট বিহীন একটি বাইক উদ্ধার করে পুলিশ। বাইক চুরির ঘটনায় আটক করা হয়েছে 2 জনকে। অভিযুক্তরা হলেন আলমগীর হোসেন ও অরিজিৎ হাসান। সোমবার 2 চোরকে পুলিশ রিমান্ড চেয়ে কোর্টে তোলা হয়েছে বলে জানিয়েছেন ওসি পরিতোষ দাস। তবে বাইকের মালিককে চিহ্নিত করা যায়নি এখনো।
এবং 2 জন চোরকে আমরা ডিটেন করেছি। একজন হলো আলমগীর হোসেন, অরিজিৎ হাসান, যার বাড়ি বাংলাদেশ। আলমগীর হোসেনের বাড়ি আমরা চান্দিনামুড়া। তাদেরকে ডিটেন করার পর জিজ্ঞাসাবাদে তারা বলেছে যে বাইকটি সে চুরি করে নিয়ে গেছে। এর আগেও কয়েকটা বাইক চুরির ইনসিডেন্টে আলমগীর হোসেন ইনভলভমেন্ট আছে। এখন আমরা একটা স্পেসিফিক কেস এই বিষয়ে নিয়েছি 73/2024। বিগত বেশ কিছুদিন ধরেই রাজ্যের আনাচে কানাচে প্রাইভেট ও কমার্শিয়াল ভেহিকেলের বেআইনি পার্কিং এর জন্য শহরে ট্রাফিক জ্যাম তৈরি হচ্ছে বলে জানান ট্রাফিক সুপার। এর বিরুদ্ধেই সোমবার বটতলা এলাকায় অভিযান চালালো ট্রাফিক পুলিশ। শুধু আগরতলায় নয়, সারা রাজ্য জুড়ে এই ধরনের বেআইনি পার্কিং এর জন্য পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি। ট্রাফিক সুপার আরও জানান, যতক্ষণ পর্যন্ত নিয়ম কানুনগুলি যথাযথভাবে পালন করতে রাজ্যবাসীদের বাধ্য করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ধরনের অভিযান জারি থাকবে। যাবৎ দেখতে পাচ্ছি যে প্রাইভেট ভেহিকেল, কমার্শিয়াল ভেহিকেল এবং তাদের ইলিগেল পার্কিংয়ের জন্য শহরে ট্রাফিক জ্যাম তৈরি হচ্ছে এবং তার এগেনস্টে আমরা অনেক দিন থেকে অ্যাকশন নিচ্ছি। অন রেগুলার বেসিস আমরা সামাজিক মাধ্যম বা নেট দুনিয়ায় ভাইরাল সাবরুম মহকুমার মনু বিধানসভা এলাকার বনকুল মহামুনি বৌদ্ধ মন্দির। শহরের ব্যস্ত জীবন থেকে একটু স্বস্তি পেতে শহরবাসীরা পাড়ি দিচ্ছেন এই মন্দিরেই। জানা যায়, বনকুল মহামুনি বৌদ্ধ মন্দিরটি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ার প্রত্যেক দিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা বনকুলে ভিড় জমাচ্ছেন। পর্যটনের বিষয় নিয়ে এলাকার বিধায়ক মাইলাফরু মগ বলেন, ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করতে এলাকাকে আরও সুন্দরভাবে সাজিয়ে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এছাড়াও বৌদ্ধ ধর্মাবলম্বী মহিলারা উপস্থিত সকল পর্যটকদের বিনামূল্যে শরবত পান করাচ্ছেন। এলাকার উন্নয়নের জন্য বিধায়ক সর্বদাই চেষ্টা করবেন বলে জানান। যখন বনদেবতারা আশীর্বাদ করেছে, আমিও চাই এলাকাকে কিভাবে ডেভেলপ করা, সেই জন্য আমি কাজ করে চলেছি। আগামী দিনে চাই আরো বেশি বেশি করে পর্যটন কেন্দ্রগুলি। বিদেশি আম ফলিয়ে রাজ্যে সাড়া ফেলে দিয়েছেন প্যাচারথল এলাকার সুপায়ন। থাইল্যান্ড, বার্মা, আমেরিকা ইত্যাদি দেশের আম রাজ্যের মাটিতেই ফলান তিনি। ব্যবহার করেন উপযুক্ত পদ্ধতিও। এরপরেও সরকারি সহযোগিতা না পাওয়ায় অভিযোগ করছেন তিনি। ভিন দেশ নয়, এখন ত্রিপুরার মাটিতেই ফলছে থাইল্যান্ড, আমেরিকা সহ বিভিন্ন দেশের নানা প্রজাতির আম। এই আম চাষ করেই এখন স্বাবলম্বী হওয়ার স্বপ্ন বুনছেন ঊনকোটি জেলার প্যাঁচারথল ব্লকের কান্দ্রা কারবারি পাড়ার উপজাতি যুবক সুপায়ন চাকমা। কুমারঘাট মহকুমা শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে একটি খামারের 40 বিঘা জমিতে ভিন দেশের থাই বেনানা, কিউজাই, বার্মিজ আম্রপলি সহ প্রায় 2000-এরও বেশি প্রজাতির আমের গাছ লাগিয়েছেন এই যুবক। নিউজ নাওকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সুপায়ন জানিয়েছেন, বাংলাদেশে তার এক নিকট আত্মীয়ের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েই এই আম চাষে উদ্বুদ্ধ হয়েছেন তিনি। 2018 সালে প্রথম নিজের জমিতে এই আমের ফলন শুরু করেন তিনি। পরে 2023 সালে বিভিন্ন আম বাজারজাত করে 1,60,000 টাকা উপার্জন করেন। বর্তমানে এই আম 200 টাকা কেজি করে বিক্রি হচ্ছে কুমারঘাট, মাছমারা এবং প্যাঁচারথলের বাজারে। বাজারে অ্যাকচুয়ালি যারা দেখতেছে খুব ভিড় জমাচ্ছে, মানে নতুন আম, এতে দেখতে একটু আনকমন, খাইতেও স্বাদ এবং রসালো খুব ভালো, মোটামুটি সেল হইতেছে। আম এখানে যে স্টক আছে এটি পাকার সুযোগ নাই, পাকতে এটি অনেক লইয়া জায়গা, প্রায় 25 থেকে 30 খানি জায়গা হইব 3টা বাগানের মধ্যে। এটা অনেকটা হেল্প করে আমার সংসারে, যেহেতু আগে তো চারা রোপণ করছে, এখন ফলন দিতেছে, এখন বেচতেছি বাণিজ্যিক ভাবে। তো আমার ছেলে মেয়ের কিছু লেখাপড়া খরচ বাইর হইতেছে, প্লাস আমার কিছু চলার মতো খরচ বাইর হইতেছে। এত বেশি না, মোটামুটি কিছু হেল্প হইতেছে আমার, হয়তো আগামী দিনে আরো বেশি হইব। আমি তো সরকারিভাবে কোনো সুযোগ সুবিধা পাইছি না, কিন্তু আমি যদি সরকারিভাবে কিছু ফেসিলিটি পাই বা লোন, আর্থিকভাবে দারু, ওষুধ বা সার বা কিছু পরামর্শ, যাতে আরো কিছু কেমনে ফলন বাড়ানো যায়, এটা যদি পাই, আমার তো পাশাপাশি উৎপাদন বেশি হইল না, প্লাস এখানে যারা বেকার লোক আছে কর্মসংস্থান আরো বাড়িয়ে গেল না। এখনো মোটামুটি আমার এখানে কন্টিনিউ 4-5 জন দিলি লেবার খাতে কন্টিনিউ, অনেক সময় তো 12-13 জন এরকম খাতে। হয়তো আরো বড় করতে পারলাম না, সরকারিভাবে যদি সহযোগিতা, আর্থিকভাবে সহযোগিতা পাইলে এখানে কর্মসংস্থান হইল না।
সুবায়ন আরও জানান, ভিন দেশের এই আমের ব্যাপক চাহিদা রয়েছে স্থানীয় বাজারে। এবছর আম বিক্রি করে এখনো পর্যন্ত 50,000 টাকা উপার্জন করেছেন তিনি। এই উপার্জনে তার বর্তমান পরিস্থিতি স্থিতিশীল, তবে শিলাবৃষ্টির কারণে আমের ব্যাপক ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। সরকারিভাবে তাকে এখনো পর্যন্ত কোনো সাহায্য করা হয়নি বলেই অভিযোগ সুবায়নের। সরকারি সহায়তা পেলে আমের উৎপাদন দ্বিগুণ করে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করার আশা রাখেন সুবায়ন চাকমা। এই আম বাগানের এরিয়াটা হইলো যে কান্দ্রা কারবারিপাড়া, মাছমারা, সাব ডিভিশন, কুমারঘাট, অনুগতি, ত্রিপুরা। আমি এখানে 2018 সাল থেকে আম বাগান শুরু করছি এবং 2023 থেকে বাণিজ্যিকভাবে আমার আম বেচতেছি। তো এখনো বেচতেছি, 2024-এ শুরু বেচতেছি এখনো। অ্যাকচুয়ালি এটা আমার এক নিকট আত্মীয়র মাধ্যমে, এটা থাইল্যান্ড থেকে প্রথমে কয়েকটা চারা নেওয়া হয়েছে। এখান থেকে আমি এখানে শুরু করছি। শুরু করার পরে আমি এখান থেকে আবার চারা উৎপাদন করা শুরু করছি। তো এখন পর্যন্ত মানে আমি 3টা আম বাগান গড়ে তুলছি। এখন পর্যন্ত প্রায় 2000 গাছের উপরে হইব, 2200 কাছাকাছি এরকম গাছ আছে আমার। যেটা থাইল্যান্ডের 2টা ভ্যারাইটিস আছে আমার এখানে। একটা হইলো যে থাই ব্যানানা ম্যাঙ্গো, একটা হইলো কিউজাই। আমি প্রতি কেজি 200 টাকা করে বিক্রি করতেছি। আর যেটা বার্মিস আম্রপালি আছে, এটি 80-100 টাকা এরকম বিক্রি করতেছি। এই আমের বাগান দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নাও। কালিকা জুয়েলার্সে অক্ষয় তৃতীয়ার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। 2 জন বিজয়ীকে দেওয়া হয় স্কুটি। কামান চৌমুহনী কালিকা জুয়েলার্স স্টোরে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অক্ষয় তৃতীয়া 2024 উপলক্ষে কালিকা জুয়েলার্সে 11 দিন ব্যাপী একটি কন্টেস্ট চলে। এই কন্টেস্টে 2 জন জয়ী ক্রেতাদের স্কুটি দেওয়া হবে বলে জানিয়েছিলেন কালিকা জুয়েলার্সের বিজনেস পার্টনার মৃন্ময় চৌধুরী। সোমবার এই কন্টেস্টের জয়ীদের হাতে তাদের পুরস্কার তুলে দেওয়া হলো। জয়ী 2 জনের নাম পারুল দেবনাথ ও সন্তোষ দেবনাথ। গুড আফটারনুন। সকল সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জ্ঞাপনের মধ্যে আজকে আমরা এই অনুষ্ঠানটা শুরু করছি। আজকের মূল অনুষ্ঠানটা হলো যে আমরা এবার 11 দিন ব্যাপী আমাদের যে অক্ষয় তৃতীয়ার অনুষ্ঠান অফার যে চলছিল, তো ওইখানে আমরা ঘোষণা দিয়েছিলাম যে 2 জনকে আমরা 2টো স্কুটি দেব। তো আজকের মূল অনুষ্ঠানটা হচ্ছে তাদের হাতে স্কুটিটা তুলে দেওয়া। যারা পেয়েছে তাদের নাম, যারা পেয়েছে ওদের নামটা হলো শ্রী সন্তোষ দেবনাথ, গান্ধীগ্রাম, কুপন নাম্বার হলো B5939। আরেকজন হলেন শ্রীমতী পারুল দেবনাথ, বাড়ি টাউন বর্দোয়ালি, কুপন নাম্বারটা হলো D5738। ওদের শুভেচ্ছা জানিয়ে আজকে কিছু বলতে লাগবো। পুরস্কার হিসেবে 2 জন জয়ীকে দেওয়া হয়েছে একটি করে স্কুটি। জিনিস কিনেছিলাম, যেটাই গোল্ড কিনেছি, অল্প গিফট পেয়ে খুবই আনন্দিত, খুবই ভালো লেগেছে। আমার মিসেসের কাজে লাগবে ওটা, বাচ্চাদের নিয়ে স্কুলে যেতে পারবে, আসতে পারবে, ওদের নিয়ে খুবই উপকৃত হয়েছে, খুবই ভালো লেগেছে, খুবই আনন্দিত। আশা করছি আগামী দিনে আরও আমাদের মতন আসুক, এসে কিনুক, গিফট পেয়ে যাক, এটি বলব। না না, আর কোনো দিন পাই না, এটাই আমার ফার্স্ট লেগেছে। হ্যাঁ, ফার্স্ট হয়েছে। হ্যাঁ, খুব আনন্দিত, খুবই ভালো লাগছে। না, এখান থেকে সবাইকে বলবো এখানে আসুক, নিয়ে যাক, অক্ষয় তৃতীয়ার মধ্যে পেয়ে যাক, সবাই আনন্দিত বুক করুক, এটাই বলবো। তারপর আমাদের যে আছে কালিকা জুয়েলার্সের গহনার মান ও কর্মচারীদের ভূয়সী প্রশংসা করেন ক্রেতারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া 3য় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত দিনের প্রথম ম্যাচে এ গ্রুপের লড়াইয়ে সোমবার মুখোমুখি হয় ঐক্যতান যুব সংস্থা ও সিমনা তমাকারি এফসি। এদিনের ম্যাচটি 1-1 গোলে ড্র করে ম্যাচ থেকে পয়েন্ট ভাগাভাগি করে নেয় উভয় দল। ম্যাচে প্রথম গোলটি করে খেলার 85 মিনিটে সিমনা তামাকারির হয়ে এডিসন দেববর্মা এবং দ্বিতীয় গোলটি করে খেলার 89 মিনিটে ঐক্যতান যুব সংস্থার হয়ে লান্সি কাইপানা। এদিনের ম্যাচে ফলাফলের পর ঐক্যতান যুব সংস্থার সংগ্রহে রয়েছে 2 ম্যাচে 4 পয়েন্ট ও সিমনা তামাকারি এফসির সংগ্রহে রয়েছে 2 ম্যাচে 2 পয়েন্ট। দিনের দ্বিতীয় ম্যাচে বি গ্রুপের লড়াইয়ে মুখোমুখি হয় উমাকান্ত কোচিং সেন্টার ও আমরা কজন।
ম্যাচে 3-2 গোলের ব্যবধানে আমরা কজনকে পরাজিত করে প্রথম জয়ের স্বাদ পেল উমাকান্ত কোচিং সেন্টার। ম্যাচে উমাকান্ত কোচিং সেন্টারের হয়ে জোড়া গোল করে খেলার 6 ও 17 মিনিটে জেরি দেববর্মা ও একটি গোল করে গৌতম ত্রিপুরা। অন্যদিকে আমরা কজনের হয়ে 2টি গোল করে খেলার 32 ও 71 মিনিটে মন্দির রায়। শান্তির বাজারে ফুটবল টুর্নামেন্ট। গ্রামীণ যুবকদের শারীরিক বিকাশ ও সমাজ থেকে নেশা দূরীকরণের লক্ষ্যে এই ম্যাচের আয়োজন করে শান্তির বাজার ফুটবল অ্যাসোসিয়েশন। শান্তিরবাজার মহকুমা মধ্য কাঁঠালিয়াছড়া ভিলেজের রাজপ্রসাদ চৌধুরী মেমোরিয়াল হাই স্কুল মাঠে জনজাতি এলাকার 18টি টিম নিয়ে শুরু হয় অ্যান্টি ড্রাগস অ্যাওয়ারনেস ফুটবল টুর্নামেন্ট। মূলত নেশা থেকে যুবকদের বিরত রেখে খেলাধুলোর মধ্যে দিয়ে শারীরিক বিকাশের লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। সোমবার এই ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিকভাবে সূচনা করেন মধ্য কাঁঠালিয়া ভিলেজ চেয়ারম্যান জিতেন্দ্র রিয়াং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্য কাঁঠালিয়াছড়া ভিলেজের এমপিডিডব্লিউ দ্বিজেন্দ্র রিয়াং, বিশিষ্ট সমাজসেবী গোপেন্দ্র রিয়াং, উমেশ রিয়াং এবং শান্তিরবাজার ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য ধনঞ্জয় রিয়াং সহ অন্যান্যরা। টুর্নামেন্ট উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় এসটি পল ক্লাব ও বিবেকানন্দ এফসি। নির্ধারিত সময়ের মধ্যেই এসটি পল 2-0 গোলে বিবেকানন্দ এফসিকে হারিয়ে উদ্বোধনী ম্যাচে জয়লাভ করে। পার্টিসিপেট খেফেনিমা 18 টিম, মানে রাজপ্রসাদ চৌধুরী মেমোরিয়াল হাই স্কুল পার্টিসিপেট খেফেনিমা 18 টিম ফাইহা ইনকে মেন উদ্দেশ্যকে তিনি এই মধ্য কাঠালিয়া এডিসি এইডব্লিউসি বিনি আন্দারও जों पार्टिसिपेट रेहा जों खेला जेफोर नां चालावदी नांनि खेला उद्दुगबाय नांनि एकटो कमिटि खाये तिनि हेल्थ सेन्टारनि थ्रुते नां जों बिनिमय रां जों साहाय्य खाया जों बो खेलानो जाते जुबकराव जाते नेशा मुक्त जाते थांया मदे जाते काहाम मुखे तम परिस्थिति याबोदिखे ये जों बां जों हेल्प रिहा जों बांति सहयोगिता हा खूब आइनि खुशी हा मामिखे जे बां जों साहाय्य खेम कोनो समय आं नुयाखौ माने बरन आं आशा खियो ते आगामी दिनो बां दिनो ताहा यक्लाउ। স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে গ্রামীণ এলাকায় এই ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে ফুটবল প্রেমী দর্শকদের উপস্থিতি ছিল বিশেষ লক্ষণীয়। শান্তির বাজার থেকে বিক্রম দেবনাথের রিপোর্ট, নিউজ নাও। 10টা সংবাদ আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী আপডেটগুলির জন্য চোখ রাখুন নিউজ নাও পর্দায়।